বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি সামন্তপ্রভুর ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন স্তরের সামন্তপ্রভু সামন্ততন্ত্রের পিরামিড কাঠামোর বিভিন্ন স্তরে অবস্থান করতেন। এই ব্যবস্থায় কেন্দ্রীয় শক্তি দুর্বল হওয়ায় বিভিন্ন স্থানীয় সামন্ত প্রভূত ক্ষমতার অধিকারী হতেন। সামন্ত প্রভুরা দেশের সর্বোচ্চ শাসক অর্থাৎ সম্রাটের প্রতি নামে মাত্র আনুগত্য জানিয়ে নিজ নিজ এলাকায় কার্যত স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন। সামন্ত প্রভুদের ক্ষমতা এবং কার্যাবলীগুলো কী ছিল? সেগুলি হলো: 1. আভিজাত্য প্রকাশ। সামন্ত প্রভুরা ছিলেন সমাজের উচ্চবিত্ত ও অভিজাত সম্প্রদায়ের মানুষ। যে কেউ ইচ্ছা করলেই এই অভিজাত শ্রেণীর সদস্য হতে পারত না। রাজা কখনো কাউকে আভিজাত্যের পদবি দান করলে তবেই একমাত্র কোনো ব্যক্তি অভিজাত গোষ্ঠীর সদস্য হতে পারত। সামন্তপ্রভুর পরিবারের সামাজিক সম্পর্ক একমাত্র অভিজাত পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকত। 2. স্বাধীন প্রশাসনিক প্রধান। সামন্তপ্রভুরা নিজ নিজ এলাকায় প্রায় স্বাধীনভাবে প্রশাসন পরিচালনা করতেন। স্থানীয় অঞ্চলের অধীনস্থ প্রজাদের ওপর তাদের সীমাহীন আধিপত্য ছিল। তারা নিজ নিজ শাসনাঞ্চলে দুর্গ নির্মাণ করতেন, আইন প্রণয়ন করতেন এবং বিচার কার্য পরিচালনা করতেন। কোনো কোনো সামন্ত প্রভু দুর্বল কেন্দ্রীয় শাসন উপেক্ষা করে নিজ জমিদারি অঞ্চলে পৃথক মুদ্রার প্রচলন করতেন। এইভাবে সামন্ত প্রভু রাষ্ট্রের ভেতর অপর একটি ক্ষুদ্র ও স্বাধীন রাষ্ট্র সৃষ্টি করে ফেলতেন। 3. কর আদায়। সামন্তপ্রভু তার নিজ শাসনাঞ্চলে প্রজাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কর আদায় করতেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ভূমি কর, উৎপাদন কর, সম্পত্তি কর, বিবাহ কর প্রভৃতি। এছাড়াও সামন্তপ্রভুর নির্মিত রাস্তাঘাট, পশুচারণ ভূমি, জলাশয়, বন প্রভৃতি ব্যবহারের জন্য প্রজাকে কর দিতে হতো। প্রভু তার অধীনস্থ প্রজাদের কাছ থেকে করভি নামে বেগার শ্রম আদায় করতেন এবং নিয়মিত নতুন নতুন কর আরোপ করতেন। 4. জনকল্যাণ। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় প্রজারা তাদের ঊর্ধ্বতন সামন্তপ্রভুর হাতে নিজের সম্পত্তি সমর্পণ করত এবং তার প্রতি চূড়ান্ত আনুগত্য জানাত। এর বিনিময়ে প্রভু তার অধীনস্থ প্রজার জীবন ও সম্পত্তি রক্ষার দায়িত্ব পালন করত। সামন্তপ্রভু বেশ কিছু জনকল্যাণমূলক কাজও করত। তিনি নিজ এলাকায় পুরনো রাস্তাঘাট, সাঁকো, খাল প্রভৃতি মেরামত করতেন এবং নতুন রাস্তাঘাট, সাঁকো, খাল, জলাশয় প্রভৃতি নির্মাণ করতেন। তিনি নিজ এলাকায় কৃষকদের পণ্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে বাজার বসাতেন এবং কৃষকের পশুচারণের সুবিধার্থে ভূমি প্রদান করতেন। আর 5 কি? 5 হচ্ছে যুদ্ধ। নিজেদের ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন সামন্ত প্রভু প্রায়ই নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়তেন। ভূসম্পত্তি ও ভূমিদাসের সংখ্যা বৃদ্ধি করাই ছিল এই যুদ্ধের মূল উদ্দেশ্য। যুদ্ধে জয়লাভ করে কোনো সামন্তপ্রভু পরাজিত সামন্তের ভূখণ্ড ও তার অধীনস্থ প্রজাদের উপর নিজ আধিপত্য প্রতিষ্ঠা করতেন। এভাবে কোনো কোনো সামন্তপ্রভুর ক্ষমতা বৃদ্ধি পেত এবং তার শাসনাঞ্চলের প্রসার ঘটত। কোনো কোনো শক্তিশালী সামন্তপ্রভুর ক্ষমতা এতটাই বৃদ্ধি পেত যে তিনি অনেক সময় রাজাকেও উপেক্ষা করে সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ এলাকায় শাসন পরিচালনা করতেন। 6. বিলাসিতা। সামন্ত প্রভুরা নিজেরা প্রত্যক্ষভাবে উৎপাদনের সঙ্গে যুক্ত ছিলেন না।
তারা কৃষকের শ্রম শোষণ করে উৎপাদন কার্য সচল রাখতেন। কৃষকের শ্রমে প্রভু বিপুল সম্পত্তির মালিক হতেন এবং বিলাস বৈভবে জীবন কাটাতেন। তারা দুর্গ দ্বারা সুরক্ষিত বিশাল প্রাসাদোপম বাসভবনে বসবাস করতেন। প্রভুদের কোনো শ্রম দিতে হতো না বলে তাদের জীবনে সীমাহীন অবসর ছিল। আমোদ প্রমোদ, যুদ্ধ, শিকার প্রভৃতিতে যুক্ত থেকে তারা তাদের অবসর সময় কাটাতেন। তলোয়ার নিয়ে যুদ্ধ ছিল তাদের অন্যতম অবসর বিনোদনের খেলা। দুজনের মধ্যে তলোয়ার যুদ্ধকে ডুয়েল এবং দুটি দলের মধ্যে তলোয়ার যুদ্ধকে টুর্নামেন্ট বলা হতো। এই রকম সামন্ত প্রভুদের কাজ এই ছিল এবং তারা কৃষকদের শোষণ করে প্রভূত ক্ষমতার অধিকারী হয়েছিল এবং প্রভূত ধন সম্পত্তির মালিকানা পেয়েছিল। তারা শাসকের মতোই সমাজের উচ্চ প্রতিষ্ঠানে অধিষ্ঠান করত। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার।